অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন হয়েছে এবং আপনি জানেন যে ২৮,০০০ কোটি টাকা পাচার হয়ে গেছে। আমি যদি একটু বলি যে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৩,৪০০ কোটি ডলার, যেটি বাংলাদেশি মুদ্রা ২৮,০০০ কোটি টাকা, প্রতি বছর গড়ে ১,৮০,০০০ কোটি টাকা পাচার হয়েছে। এই পাচার মানে শ্বেতপত্র নিয়ে আমি প্রথমে একটু আপনার মন্তব্য জানতে চাই যে এই যে ১৫ বছরে যে পরিমাণ টাকা পাচার হয়ে গেল, দেশের অর্থনীতির যে পরিমাণ চাপ সৃষ্টি হলো, সেটা নিয়ে একটু জানতে চাই। আপনার টাকা পাচার হবে তো, আপনি সর্বশেষ আমাদের আস্থা কোথায়? বিচার বিভাগ। তো টাকা পাচারের উপর কেউ যদি কথা বলে এবং সে বিচার বিভাগ থেকে যদি বলে যে এটা তদন্ত করা যাবে না, তো টাকা পাচার হবে না কেন? আমাদের দুর্ভাগ্য হলো আমাদের আস্থার জায়গা কোনোটা নাই। এই আস্থার জায়গাটা না থাকার কারণে টাকাটা পাচার হয়। আর সব কিছু তো যোগে বিয়োগে তারা একের হয়। তারা যোগ করার সময় যেমন যোগে যোগে যোগ করে পাচারকারীরা, তারা আবার বিয়োগে বিয়োগে এলজাবরার মাইনাসে মাইনাসে প্লাস সেটাও তারা করতে পারে এবং সেটার মধ্যে সবাই সায় দেয়। আইনের শাসন না থাকলে দুর্নীতি কেন হয়? আমি সবসময় তিনটা কথা বলি। একটা হইল, প্রথম হইল আইনের শাসন যদি না থাকে, কড়াভাবে যদি আইন প্রয়োগ না হয়, তাহলে মানুষ সুযোগ পাবে, সুযোগ নেবে। ২ নাম্বার হইল আপনার সমাজ যদি মেনে নেয় দুর্নীতিগ্রস্তকে, দুর্নীতিবাজ টাকা দিয়ে পার্টিতে চাঁদা দিয়ে এমপি হবে, মন্ত্রী হবে, এটা যদি সমাজ মেনে নেয় তাহলে তারা আরও আশকারা পাবে। কেমন? ৩ নাম্বার যেটা কমন কথা সবাই বলে, আপনার বিবেকের অনুশাসন যদি আপনি মানেন তাহলে কোনো আইন লাগে না, কিন্তু সেটা তো আর এখন থাকবে না। ম্যাটেরিয়ালিস্টিক অ্যাডজাংসের মধ্যে, বস্তুবাদী ভোগবাদী সমাজের মধ্যে ঠিক আপনি যত বেশি পাবেন সবাই সেটার মধ্যে যাবে। প্রথম লাভ থাকে, লাভ পর্যন্ত ভালো, তারপরে একার যোগ হয়, লোভ হয়ে যায়। আমি তো আমার ৩টা বইয়ের মধ্যে সব কথা লিখছি। আওয়ামী লীগের দুর্নীতি, পান্ডা গুন্ডা, এই ১৫ বছরে কত কিছু লিখলাম, কেউ কোনোটা শুনতে চায় না। এত বেড়েছে দুর্নীতি আপনার, যে গ্রামের পান্ডা গুন্ডা যেগুলো ছোট, ওই যে বাচ্চা, আওয়ামী লীগ সম্পর্কে একটা কথা থাকে না এমনি, বিএনপিটা এখন বললাম না, যে এরা যখন জন্মায় তখন হয় শিশু লীগ, শিশু থাকলে শিশু লীগ, একটু বড় হইলে তখন বলে যে কিশোর লীগ, আর একটু বড় হইলে যুব হইলে বলে যুবলীগ, তারপরে বড় হয়ে জয়েন করে ছাত্রটা, তো এটা নাম নিয়ে উজু সারা গুণে হবে, তারপরে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ হয়। পরে যখন বুড়ো হয়ে যায় আর কিছু পারে না, তখন তারা তবলিগ শুরু করে নাকি, আস্তাগফিরুল্লাহ কয়, তারা তবুও লিগে থাকে। তো এখন দুর্নীতি করতে করতে সবটা। আপনি একটা ছোট্ট জিনিস দেখেন না, ওই আমাদের লক্ষ্মীপুরের নোয়াখালীর ওইদিকে পাপুলনাকে এমপি হয়ে গেল না? পাপুল কোথার থেকে আসলো? ও মা, হে হইলো তার বৌরিও করলো, কেমনে করলো? এইগুলা যদি সবগুলা বাম ডাইন সবটা হয়। আর একটা কথা খেয়াল রাখেন, এক ব্যক্তিক গণতন্ত্র নয়, 2টা পরিবারের গণতন্ত্র, যেটা 2টা দল, আলীবাজাদ, আওয়ামী লীগ আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাজাদ, এই 2টা দল হইল তাদের পারিবারিক দল। যত বড়ই থাকুক, পরিবার ডিঙ্গাইয়া কেউ আসতে পারে নাই। তো পরিবার ডিঙ্গায় যেখানে আসতে পারে না, সেখানে এক ব্যক্তিক গণতন্ত্র, ওইখানে একজন, এখানে একজন। এই এক ব্যক্তিক গণতন্ত্রের মধ্যে তিনি নামে গণতন্ত্র থাকলেও উনি স্বৈরাচারী থাকেন, সেটা হয়। এবং এই দুইজনের লড়াই স্বৈরাচারের দেশের স্বার্থে হয় নাই। ওই যে ম্যাডাম, যেহেতু খালেদা জিয়াকে ম্যাডাম বলতো, হাসিনা আইসা লিঙ্গান্তর, গ্রামার চেঞ্জ করে দিল, সে সব স্যার। আমি তো প্রথম ফরিদপুরে ডিসি অফিসে যাই, এক কাজে দেখি যে বলতে স্যার আসতেছে, স্যার আসতেছে, আসলো এক মহিলা অফিসে। আমি স্যার কই এখন সব স্যার। আপনি তো এনবিআর এর চেয়ারম্যান ছিলেন। দেশের অর্থনীতির অর্থ যোগানের মূল খাতই হচ্ছে, মানে একসময় অনেকদিন ধরেই ছিল, সেটি রাজস্ব, এখনো আছে। এখনো তো এই যে টাকা পাচার হলো, এত টাকা, মানে প্রতি বছর 1,80,000 কোটি টাকা করে পাচার হয়েছে, এটি এখন আমাদের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে? প্রভাব ফেলবে তো, প্রভাব হচ্ছে না। এই যে আমার কাছে একজন আমাকে 10 লাখ টাকা লোন দিছিল, বিদেশে থাকে, আমি তাড়াহুড়া করে বাগনি পেনশন পাইলো, তার থেকে নিয়েও টাকাটা দিয়ে দিলাম। পরে সে আক্ষেপ করতেছে, আপনার কাছে ছিল তো ভালোই ছিল, এখন তো ব্যাংক টাকা দেয় না। প্রভাব প্রথমে বুঝেন, ও ব্যাংকে দিছে কয় যে টাকা নাই, 5,000 টাকা নিয়ে যান। কোথায় তার 10 লাখ টাকা গেল, 5,000 টাকা নেন। তারপরে রিউমার উঠলো, এটা হবে না, ওটা হবে না, টাকা ছাপাবে না, দেবে না। প্রভাব তো হয়েছে। আপনার ফান্ড যদি কমে যায়, সাপ্লাই এবং ডিমান্ডের মধ্যে যদি না থাকে, কাগজ ছাপিয়ে আপনি করে, প্রভাব হবে, সব দিকে হবে। আমার কি প্রভাব হচ্ছে?
আমি ব্যক্তিটা বলি, আমি আগে যে সময় দুধের লিটার 20 টাকা 22 টাকা ছিল, ডেইলি 2 লিটার দুধ খেতাম। দাম বাড়লো, 1 লিটারে আসলাম। এখন যেহেতু 90 টাকা 100 টাকাতে চলে গেল, আমি সপ্তাহে হয়তো আধা লিটার বা 1 লিটার খাই। ডিম আমি ডেইলি 2টা খেতাম, আমি কমাইছি। তার কারণ আমি পাটিগণিতের অঙ্কে এত পাকা যে দাম কত বাড়লে খরচ কত কমালে আগেরটা চলবে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলেছে যে দেশে হরিলুট হয়েছে 15 বছরে, উন্নয়ন প্রকল্পকে সামনে এনে দুর্নীতি করার একটি প্রকল্প, তারা উন্নয়ন প্রকল্প মানে একটা দুর্নীতির প্রকল্প, এমন মন্তব্য করেছে। কি বলবেন? মন্তব্য করতেই তো পারে, যখন যে কমিটি আসে, কেউ সেনাপ্রিয় ভট্টাচার্য হবে, কেউ দেবপ্রিয় ভট্টাচার্য হবে, কেউ এই সরকারের সময় এটা লিখবে, সোরের খনি বলবে। আগের সময় এরকম রিপোর্ট হয়েছে, সেই সময় মহিত সাহেব কি বলছে যে 4,000 কোটি টাকা কোনো টাকাই না, হলমার্ক, ডেস্টিনি, তারপরে যাই আপনার শেয়ার কেলেঙ্কারি, কিছুই তো হয় নাই। সময় সময় যে যেটা আসে সেটা বলে। আমাদের কাছে বিবেচ্য বিষয় বলাতে কাজ নয়, এই বলার পরে যেগুলো পয়েন্ট আউট করেছে সেটা রেমিডি আপনি কতটুকু করবেন। এই যে আমি বারবার বলি যে ইউনূস সাহেবেরও, সবাই তো দেশ সেবা করতে চায়, শুধু হাসিনা একা বললে হবে না। ইউনূস সাহেবেরও দেশ সেবার আগ্রহ আছে, উনি আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন আসছেন, এই জন্য ওনাকে 5 বছর সময় দেন, উনি কিছুটা করুক, সংস্কারগুলা করুক, কমিশনগুলো দেখ। যতই বলুক এনজিওগ্রামের সরকার, যতই বলুক সব সাটগাইয়া উপদেষ্টা দিয়ে বেশি করছে, করুক না। একটা লোক আসছে, তাকে একটু করতে দেন না, কারণ ওনার তো একটা ভিশন আছে। আমার খুব ভালো লাগছে, উনি নোবেল পাওয়ার পরে বঙ্গভবনে যখন ওনাকে সম্বর্ধনা দিতেছিল, তখন উনি সে বক্তব্যে প্রেসিডেন্ট সাহেবকে বলছিলেন, আপনি সবার কথা শুনবেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় কারো কথা শুনবেন না, নিজের বিবেকে সিদ্ধান্ত নেবেন। তাহলে ইউনূস সাহেব সেটা করুক। এক, আবার তিনি বলছিলেন যে উনি চোখ বুজে স্বপ্ন দেখতেছেন যে বাইরের বিদেশি লোকরা বাংলাদেশে লাইন দিতেছে বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য। ওনাকে একটু সময় দেন, আমাদের দেশটা এরকম কিছু হোক না। রাজনীতিবিদ তো আমরা সব দেখলাম,